আপনি কি করছেন বুঝতে পারছি না শাহজাদি। একটু পরেই সব বুঝতে পারবে মেলেক। দেখো আগুনের শিখা, দেখো বাতাসে কাঁপছে, মনে হচ্ছে পেছনটা ফাঁকা। তুমি এটা ধরো। কিন্তু শাহজাদি এটা খোলে কিভাবে? অবশ্যই কোনো না কোনো উপায় আছে। তোমার উদ্দেশ্য সফল হয়েছে। আমার সন্তানরা নিজেরাই লড়ছে। খুশি হয়েছ তো? পাপের বোঝা অনেক বাড়িয়ে ফেলেছ। একদিনের মূল্য দিতে হবে। মানুষের মাঝে শত্রুতা সৃষ্টি করা তো আপনার কাজ। আমার এমন কোন উদ্দেশ্য নেই। এত নির্দোষ সেজো না। আমাদের বিরুদ্ধে কি করছো তা ভালো করেই জানি। আমি ভাই বোনদের প্রতি সবসময় সহানুভূতি রাখি। চাইলেও তা বদলাতে পারবো না। কিন্তু আপনার আর রুস্তমের জন্য আমি খুবই ভয়ঙ্কর। আম্মা, ভাইজান, এই দরজা কোনোভাবেই খোলা সম্ভব না শাহজাদি। অবশ্যই কোনো উপায় আছে। রহমান ও রহিম পরম করুণাময় আল্লাহর নামে আজকের দরবার শুরু করছি। হুররামের শেষ সময় চলে এসেছে। এই অপরাধের কৈফিয়ত দিতে পারবে না, কখনো না। সবাইকে এখানে ডেকেছি কারণ তোমার
তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই, বলতে পারো মনে করিয়ে দিতে চাই। শাহজাদা সেলিমকে মানিসা সানজাকের জন্য আমি নির্বাচন করেছি। তার কারণ এ দায়িত্ব পালনে ওই আমার চোখে সবচেয়ে সুযোগ্য শাহজাদা। কেউ যদি এই নিয়োগ প্রসঙ্গ নিয়ে কোনো ধরনের সমালোচনা করে অথবা অসংযত আচরণ করে, আমি তাকে আমার বিরোধী ভাবব। এই সিদ্ধান্তের ব্যাপারে কোনো দ্বিমত থাকলে, কারো মনে কোনো অসন্তোষ থাকলে এখনই বলো। তার মানে তোমাদের কারোরই এ বিষয়ে কোনো দ্বিমত নেই, বুঝেছি। তাহলে আরো একবার কান খুলে শুনে রাখো, মনে রেখো, শাহজাদা সেলিম মানিসা সানজাকের অধিপতি, আর যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ও এই দায়িত্ব পালন করবে। যদি এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আমার কানে আসে, তখন তাকে কঠিন শাস্তি পেতে হবে। নুরবানু, চিন্তা করো না, জাহাপন আমার পক্ষে আছেন। আজ তিনি সবার সামনে কি বলেছেন তা শুনবে। শাহজাদা সেলিম মানিসা সানজাকের অধিপতি, আর যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ওই দায়িত্ব পালন করবে, ঠিক এভাবেই বলেছেন। এ তো খুশির খবর। না জানি এই কথা শুনে অন্যদের কি অবস্থা হয়েছিল। কেউ কোনো কথা বলেনি, হিংসায় চোখ জল জল করছিল। আমি যে ছাড় দেওয়ার পাত্র নই তা সবাই বুঝতে পেরেছে। আর কি বাকি আছে আম্মা? আপনি শোনেননি কি বলেছেন? সেলিমের জন্য আমাদের সবার সম্মান মাটিতে মিশে গেছে। তুমি এত রাগ দেখাচ্ছ কেন বিয়াসি? এগুলো তোমাদেরকে না, মুস্তাফাকে বলা হয়েছে। এর মানে কি? ও তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে চাইছে, আর জাহাপনা বিষয়টা বুঝতে পেরেছেন, তাই মুস্তাফাকে এই সুযোগে সতর্ক করেছেন। তাহলে আবারও বড় ভুল হয়ে গেল আম্মা। যদি আমরা মুস্তাফা ভাইয়ের মতো সবাই নির্দোষ হতে পারতাম। শুনলাম তুমি জাহাপনার কাছে গিয়েছিলে, কি কথা হয়েছে? জাহাপনা সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী কে হবে তা জানাতে ডেকেছিলেন। সেলিম। সেলিম যে নিজেকে সামলাতে পারে না, সে সিংহাসন সামলাবে? আচ্ছা, এসব কথা বাদ দাও। আমার কাছে এমন খবর আছে যা শুনলে অবাক হবে। কি খবর? হুররামের গোপন কামরা আছে, আর হুররাম ওই গোপন কামরা থেকে দরবারের সব কথা শোনে। আমরা জানতাম না, শুধু আমরাই না, এ কথা কেউ জানে না, না জাহাপনা না রুস্তম। আপনি এই ব্যাপারে নিশ্চিত? নিজের চোখে না দেখলে আমারও বিশ্বাস হতো না। জাহাপনা ওকে কখনো ক্ষমা করবেন না, ওর সময় শেষ। সেলিম কেন এরকম করলো এখন বুঝতে পারছি না। এত চিন্তা করবেন না সুলতানা, শাহজাদা সেলিম এখনো সিংহাসনের সানজাকের দায়িত্বে আছেন। অবস্থা ভালো না রুস্তম, সেলিম এবং বিয়াজিদের মধ্যে শত্রুতা বাড়ছে, আর বিয়াজিদ সবসময় মুস্তাফার পক্ষ নিচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমি কথা বলবো। তোমার কথা শুনলি তো? এভাবে
এভাবে চলতে পারে না। মুস্তাফাকে যে কোনো ভাবে জাহাপনার কাছে অপরাধী সাজাতেই হবে, না হলে ওর চক্রান্তে আমার সন্তানরা নিজেরা লড়াই করে মরবে। আমি একটা পরিকল্পনা করেছি সুলতানা, কিন্তু শাহজাদারা সানজাকে ফিরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মনের কথা আপনার কাছে গোপন করবো না মুস্তাফা ভাই। সব শাহজাদার মতো সিংহাসনে বসে এই মহান সাম্রাজ্য পরিচালনা করা আমারও স্বপ্ন, কিন্তু আমার ভাগ্যে তা নেই। আমি পারবো না, আপনি পাবেন। আর আমি চাই একদিন এই সিংহাসন আপনার হোক। মহান আল্লাহ সাক্ষী আছেন, আমি সবসময় তোমার পক্ষে আছি ভাই। সবই ভাগ্য, যদি ভাগ্যে না থাকে, যদি আমি না পারি, তাহলে দোয়া করবো যেন ওই সিংহাসনের দায়িত্ব তুমি পাও। আমিও আপনাদের সাথে, কিন্তু আপনাদের দুজনেরই সাবধান থাকা জরুরি। জাহাপনা এই ঘটনার পর সবকিছুতেই নজর রাখবেন। সামান্য কোনো ভুল আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আমি এত বেশি ভুল করেছি, এখন চাইলেও আর নতুন ভুল করা সম্ভব নয়। এখন শুধু ভুলে জিহানকে নিয়েই ভাবছি। বেহান সুলতানের কাছে ওসকোপে ফিরে যাবে সে, যদিও সময় লাগবে, ধীরে ধীরে ভুলে যাবে। আর আমি ওকে কিভাবে বলবো? আপনি এখন বিদায় নিন, সন্ধ্যা হওয়ার আগেই আপনার রওনা হওয়া উচিত। যাত্রা শুভ হোক মোস্তফা ভাই। আল্লাহ ভালো রাখুন। মোস্তফা ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, যদি রাখেন তাহলে আমি খুব খুশি হব ভাই। তুমি ঠিক আছো তো? আর কখনো আমাকে একা ছেড়ে যাবেন না। যাই হোক না কেন, একসাথে থাকবো। ভেবো না নিশা, আর কখনো আলাদা থাকতে হবে না। চলো। মিরুন নিসাকে নিরাপদে নিয়ে আসার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি ওর অনেক খেয়াল রেখেছো দেখে আমি খুব খুশি হয়েছি। আপনার পরিবারকে রক্ষা করা আমার দায়িত্ব। আরো একটা দায়িত্ব আছে, রাজধানীতে যাও, কিছুদিন ওখানেই থাকো। শাহজাদা, এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আত্মাসা, যার জন্য তোমাকে উপযুক্ত মনে করছি। ওখানে কেউ তোমাকে চেনে না। যেমন আদেশ শাহজাদা। বিষয়টা কি? ফাতমা সুলতানের সাথে দেখা করবে তুমি।
তিনি তোমাকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। ইয়াফুজ, তুমি আতমাসের সাথে যাও। যেমন আদেশ। এটা তোমাদের আনুগত্যের পরীক্ষা, বিশেষ করে তোমার আতমাসা। তুমি আমাকে শত্রু মনে করো তা আমি জানি, কিন্তু তোমার এই ধারণা ঠিক না। অসম্ভব শাহজাদি, কারোর সাথে আমার কোন রকম শত্রুতা নেই, তাও আবার শাহজাদিদের সাথে শত্রুতা হতেই পারে না। আমারও কারোর সাথে কোনো শত্রুতা নেই, আমি শুধু নিরপেক্ষ থাকার চেষ্টা করছি। আমার মনে হয় তোমারও তাই করা উচিত, যেহেতু এই মুহূর্তে তোমাকে সাহায্য করার মতো এমন কেউ পাশে নেই। আল্লাহর রহমতে আমার সৌভাগ্য। আপনার ধারণা একেবারেই ভুল। হুররামের কথা বলছো? ও আগেই নতুন লোক খুঁজে নিয়েছে, সোকল্লু মেহমেদ, যে কাল দ্বার রক্ষক ছিল আজ পাশা হয়েছে, নৌ প্রধানের দায়িত্ব পেয়েছে। এটা জাহাপনার সিদ্ধান্ত। তুমি ভাবছো আশেপাশের সব খবর তুমি জানো, কিন্তু ভুল জানো। যেমন সোকল্লুর সাথে দেখা করেছি, সে তোমাকে জানিয়েছে? আমি যা ভেবেছিলাম, ও তোমাকে জানাবে না। এসব সামান্য ব্যাপার আমি জানতে চাই না। হুররামেরও গোপনীয়তা আছে, সবকিছু তুমি জানো না রুস্তম। আপনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আসলে হুররাম সুলতান আমার কাছে কোনো কিছুই গোপন করেন না। তাই যদি হয়, সোকল্লু হঠাৎ কিভাবে এত বড় দায়িত্ব পেল? সজাগ হও রুস্তম, চোখ খোলো। সোকল্লু ধীরে ধীরে তোমার জায়গা নিচ্ছে। এমন কিছু কখনোই সম্ভব না, অন্তত আমি থাকতে হবে না। আমি হলে অন্ধবিশ্বাস করতাম না, কেননা তুমি যতটা দুর্বল ওরা ততটাই সবল। শাহজাদি, কিছু মনে না করলে। ভেবো না মিহরিমা স্বামী হওয়ার কারণে তোমার জীবন বেঁচে যাবে। এটা সম্পর্ক নয়, সমঝোতা। প্রশাসন চালাও, ভালো করেই জানো শর্ত বদলে গেলে তখন চুক্তিও শেষ হয়ে যায়। যাই বলেন না কেন, যাই করেন না কেন, আমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করতে পারবেন না। আমি একজনকে পাঠাবো, তাকে দরবারে ডেকে নেবে। দেখবে তোমার এই ত্রাণকর্তা হুররাম তোমার অগোচরে কত কি করছে। যা করছো তাতে তোমার মঙ্গলই হবে হুরি জিহান। একদিন তুমি বুঝতে পারবে। দয়া করে তোমার জীবনটা সুখের হোক। আমার জন্য সুখ শুধু একটা স্বপ্ন জাহাঙ্গীর, যা সত্যি হবে না। ফাতমা সুলতান কোথায় গেছেন? কোনো কিছু বলেছেন? কিছু জানি না সুলতানা, হতে পারে বাইরে কোথাও ঘুরতে গেছেন। হুরি জিহান চলে যাবেন তিনি জানতেন না? কেন চিন্তা করছেন? ওনাকে খুব দেখতে ইচ্ছা করছে। সবসময় কেন শাহজাদিদের পক্ষে কথা বলো বুঝতে পারি না গুলফাম, অথচ এত বছর আমার কারণে হেরেমে আছো। আমি জাহাপনার ইচ্ছায় এখানে আছি। ওনার ইচ্ছায় আছো না ওনার অনুগ্রহে? কথাটা একবার ভেবে দেখো।
হরিজিয়ান, যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন। এই বয়সে এমন ভুল হয়, ভবিষ্যতে আর কখনো এরকম ভুল করো না। গুলফাম খাতুন, রেহান সুলতানকে আমার সালাম জানাবেন। যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ একদিন আবার দেখা হবে। শাহজাদি, হরিজিহান, কামরায় না পেয়ে ভেবেছিলাম তোমাকে বিদায় জানাতে পারবো না। বিদায় না নিয়ে যাই কিভাবে? এত হতাশ হলো না, স্বপ্ন সবসময় মানুষকে নিরাশ করে না। যাওয়ার সময় হয়েছে হরিজিহান। আমি বাজারে যাব, তালিকার সাথে রাতে নুরবানু খাতুন। নুরবানু, আমার গর্ভে আপনার সন্তান, আর আপনি অন্য হাতুনকে নিয়েছেন। এ ব্যাপারে তোমার সাথে আমার কথা হয়েছে, এটা মেনে নাও। না, কখনো না, এটা মেনে নেব না। শুনছেন আপনি? শাহজাদা, ক্ষমা করবেন। নুরবানু, এসো আমার সাথে। অনেক সহ্য করেছি, আর কখনো আমাকে দেখবেন না। জামশেদা, চলো। হ্যাঁ, নাকি শাহজাদা, সময় হয়েছে, ওর ব্যথা উঠেছে। জলদি ছাত্রীকে ডাকো। নুরবানু, ওর হাতুনকে এখানে দেখলে কষ্ট হবে না কেন? যাও এখান থেকে, জলদি বিছানায় চলো। আমি যাবো না, ওই নোংরা বিছানায় যাবো না আমি। কামে নিয়ে যাও, তুমি যাও, ছাত্রীকে ডাকো। যাও, জলদি যাও। চলো হাতুন, চলো। মন খারাপ করো না, হরিজিহানকে যেতেই হতো, তাই চলে গেছে। সবার জন্য ভালো হয়েছে, এমনকি তোমার জন্যও। এর সাথে আমার কি সম্পর্ক? আমি দেখেছি জাহাঙ্গীর, ওর দিকে কিভাবে তাকাও দেখেছি। হয়তো ওর প্রতি এ কথার কোনো ভিত্তি নেই মিহরিমা। বিষয়টা না ওঠারই খুশি হব আমি। হরিজিহান আর বেয়াজিদ ভাইয়ের সাথে যা হয়েছে তা নিয়ে আমার মন খারাপ। ভালোবাসা ওই আকাশের নক্ষত্রের মতো, এক মুহূর্ত চোখ ফেরাতেই হারিয়ে যায়। অনেকে বলে এটা নাকি ভাগ্য। আমার ভাগ্যে ভালোবাসা ছিল না, হয়তো তোমারও তাই। নৌবাহিনী পরিদর্শনে কখন যাচ্ছ? সুযোগ পাইনি মহামান্য পাশা, সময় পেলে দেখতে যাব। ফাতেমা সুলতানের সাথে দেখা করার সময় হয়, নৌবাহিনীর জন্য হয় না, তাই না? কি হয়েছে? তুমি ভেবেছ গোপন থাকবে? আমার লুকানোর ইচ্ছে নেই পাশা। হুররাম সুলতান এই খবর জানেন। তার মানে আমাকে জানানোর প্রয়োজন নেই। তা হবে কেন? কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া সামান্য ব্যাপারে আপনাকে বিরক্ত করতে চাইনি আমি। যেতে পারো। জাল মাহমুদ, আদেশ করুন মহামান্য পাশা। ফাতেমা সুলতান সেদিন যার কথা বলেছিলেন আমি তার সাথে দেখা করতে চাই। সুব্বুলকেও জানিয়ে দিও।
কোথায় ছিলে তুমি সুম্বুল? তোমাকে তো খুঁজে পাইনি। অনেক কাজে ব্যস্ত ছিলাম, তাই দেখা করার সুযোগ পাইনি। সুলতানা, কিছুক্ষণ আগে জাল মাহমুদ আগার সাথে দেখা। বলেছে রুস্তম পাশা জোহরের সময় দরবারে যাবেন। মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কারো সাথে দেখা করবেন। কার সাথে? সে ব্যাপারে কিছুই জানি না সুলতানা, কিন্তু যেই হোক শাহজাদা মুস্তাফার সাথে সম্পর্ক আছে। মনে হয় গোপন কোনো সাক্ষাৎ। বাচ্চা, আস্তে আস্তে, কি করছো? কোথায় ও? কোথায় নিয়ে গেছে? চিন্তা করো না, আমাদের ছেলে সুস্থ আছে, ওকে নিয়ে আসছে। ছেলে হয়েছে? আল্লাহর রহমতে আমাদের ছেলে হয়েছে। বলো আমার কাছে কি চাও? চাইলে পাবো? হাতুড়ির সঙ্গ ছাড়ুন। ছাড়ুন, ছাড়তে হবে। এসো। তোমার দরবারে শুক্রিয়া। আমার ছোট্ট প্রিন্স। প্রিন্স না, শাহজাদা। বার্তাবাহককে রাজধানীতে পাঠান, জাহাপনার হুররেম সুলতানকে খবর দিন। তুমি চিন্তা করো না, বার্তাবাহক অনেক আগেই রওনা হয়ে গেছে। আত্মাজা তাহলে তোমার নাম? জি শাহজাদি। আশা করি কাজটা বুঝেছ। যদি রুস্তম পাশা আমাকে বিশ্বাস না করেন? এ নিয়ে চিন্তা করো না, বিশ্বাস করার প্রয়োজন নেই। সাক্ষাতের জন্য ডাকাই যথেষ্ট। তুমি শুধু গিয়ে আগুনটা ধরিয়ে আসবে, তাছাড়া কিছু করার প্রয়োজন নেই। বুঝতে পেরেছি শাহজাদি। মহামান্য পাশা, কাছে এসো। তুমি মহামান্য শাহজাদা মুস্তাফার একজন সিপাহী। শাহজাদার আদেশেই আমি এখানে এসেছি। আপনি তো জানেন আপনার সাথে দেখা করার মাধ্যম ফাতমা সুলতান। ফাতমা সুলতান বলেছেন বলরাম সুলতান অনেক বিষয়ে একান্ত গোপন রেখেছেন, আর তুমি সেটা প্রমাণ করাতে পারবে। ঠিক বলেছেন মহামান্য পাশা, আর সেজন্যই আমি এসেছি। যদি তাই হয় তাহলে বলো সে গোপন বিষয় কি? কথা বলছো না কেন? অনুমতি দিলে কথাগুলো অন্য কোথাও বলতে চাই পাশা, কারণ আমাদের আলোচনা কেউ আড়াল থেকে শুনছেন।
বলছো তুমি? এখানে কে শুনবে? হুররাম সুলতান গোপন কামরা থেকে আপনার এবং দরবারের সমস্ত আলোচনা শুনতে পান। এ কেমন দুঃসাহস! নিজেকে কি ভাবো? আমার মুখোমুখি দাঁড়িয়ে সুলতানের বিরুদ্ধে অভিযোগ করছো? এটাই সত্যি মহামান্য পাশা। সেই সাথে এটাও সত্যি, বিষয়টা আপনি এতদিন জানতেন না। এ কেমন চক্রান্ত? হ্যাঁ, চক্রান্ত না পাশা, অভিযোগও না। মহামান্য শাহজাদা মুস্তাফা আপনাকে সতর্ক করতে চেয়েছেন। আপনি অনুমতি দিলে এখন আমি যেতে চাই পাশা, কেননা একটু পরে জাহাপনা আসবেন। এগিয়ে যাও। পৃথিবীতে আমার একমাত্র ভরসার মানুষ তুমি ছিলে, সে তো জানো। এখন মাঝে না, নেই। তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ। এখন আমার ভরসা করার মতো আর কেউ নেই। জানি ভুল করেছি, যার ব্যাখ্যা নেই, কিন্তু এর পেছনে অনেক কারণ আছে। এই প্রাসাদে এত বিশ্বাসঘাতক দেখেছি, কাকে বিশ্বাস করব বোঝা কঠিন। যখন বুঝলাম অনেকে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, আর আমার সাথেও, তাদের প্রতিহত করতে সাবধানতা অবলম্বন করেছে। যা কিছু করেছে আপনার ভালোর জন্যই করেছে সুলেমান, বিশ্বাস করুন। এই ঘটনার পর তোমাকে কিভাবে বিশ্বাস করি? এই প্রাসাদে যত বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে, আজকের এই ঘটনা সেসবের হিসাবে সবকিছু
চোখে ছাড়িয়ে গেছে। বিশ্বাস করুন, আমি শুধু আপনার আর সন্তান দেখে তুমি যেতে পারো। যতই লুকানোর চেষ্টা করো না কেন, আমি তোমার হতাশা দেখতে পাচ্ছি। তুমি ভেবেছ রক্ষা পাবে, এবার তুমি নিজেকে রক্ষা করতে পারবে না। জাহাপনা এখনো আমাকে ভালোবাসেন শাহজাদি। আমাদের ওপর অনেক ঝড় গেছে, প্রতিবার মনে হয়েছে চারদিকে শুধু অন্ধকার, কিন্তু মেঘের আড়াল থেকে সূর্য উঠেছে। এবারও তাই হবে। তুমি ঠিক বলেছ, কিন্তু এত বড় বিপদে আগে কখনো পড়নি, কখনো এতটা অসহায় হয়ে যাওনি। অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে। ইব্রাহিম পাশাকে স্মরণ করো। ওর ধ্বংসের কারণে এই অহংকার, তাই না? ওনার সাথে তুলনা করবেন না, আমাদের মাঝে অনেক পার্থক্য। কি জানতো জাহাপনার বিশ্বাস নষ্ট করবে? যা করার কথা না তুমি তাই করেছ, ফেরার কোনো সুযোগ নেই। তুমি শেষ। কি রঙের কাপড় পছন্দ শাহজাদি? নীল। কিছুদিন আগের পোশাকটার মতো হওয়া চাই। সবাই বেরিয়ে যাও। রুস্তম, কি হয়েছে? আপনি গোপন কামরা সম্পর্কে কিছু জানতেন না? কি বলছেন আপনি? কিসের কামরা? হুররাম সুলতান দরবারের কথা শোনার জন্য যে গোপন কামরা তৈরি করেছেন সেটার কথা বলছি। কি বলছেন? আমরা এমন একটা কাজ কিভাবে করলেন? আপনি জানলেন কিভাবে? ফাতমা সুলতান ফাঁস করেছেন, জাহাপনা সহ সবাই জেনে গেছে। মেহেরিমা, সত্যি করে বলুন, সত্যি বিষয়টা আপনি জানতেন কিনা? মিথ্যা বলতে যাবো কেন রুস্তম? এইমাত্র আপনার কাছে শুনলাম। তাহলে আম্মা এই জন্য হঠাৎ হারিয়ে যেতেন? মাঝে মাঝে ওনাকে খুঁজে পেতাম না, কোথায় গেছেন তা কেউ জানতো না। আমার উপর নজর রাখার জন্যই তিনি এই কাজ করেছেন, আমার প্রতি অবিশ্বাস। আম্মা আপনাকে কতটা বিশ্বাস করেন তা প্রমাণ করার প্রয়োজন নেই। এর জন্য যদি কেউ দায়ী থাকে সে হলেন আপনি। আর তাছাড়া প্রয়োজন না থাকলে এমন কাজ তিনি করতেন না। ফাতমা সুলতানের পক্ষে ওই কামরার খবর জানা কোনোভাবে সম্ভব না। তোমরা দুজন ছাড়া কেউ জানে না।
তোমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করেছ। কে বিশ্বাসঘাতক? সুলতানা, আপনার সাথে বিশ্বাসঘাতকতার চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। আমি করিনি, কখনো করবও না। আপনার সাথে বিশ্বাসঘাতকতার কথা আমি কখনো ভাবতেও পারি না। তোমরা ছাড়া আর কেউ জানতো না। হয় বিশ্বাসঘাতকতা করেছো, না হয় মুখ ফসকে কাউকে কখনো বলে ফেলেছো তোমরা। আল্লাহ সাক্ষী আছেন, আমি কাউকে কিছু বলিনি সুলতানা। সুম্বুল, সুলতান, লোকমান আগাকে, অন্য আগাদের কখনো কিছু বলে দাওনি তো? এমন একটা কথা কিভাবে বলি সুলতান? যা বললে প্রথমে আমার গর্দান যা। সাধারণ কামরা না, গোপন কামরা। হুররাম সুলতান রাজ দরবারের সমস্ত আলোচনা শোনার জন্য মনে পড়েছে। কি হয়েছে? কাকে বলেছ? এক হাতুড়ির কাছে জওহর ব্যবসায়ী। তার মানে ওই হাতুনের কাছে তুমি গোপন কামরার কথা বলে দিয়েছ? আল্লাহর গজব পড়ুক, কিভাবে কাজ করলে? ক্ষমা করবেন সুলতান, আমি জানি না। হয় সে করেছে, না হয় কেউ লুকিয়ে আমাদের কথা শুনেছে। আল্লাহ ভালো জানেন, ইচ্ছা করে বলি। সে হাতুন, বলো কোথায় সে হাতুন? জাহাপনা, আপনার আদেশ অনুযায়ী গোপন কামরা বন্ধ করে দিয়েছি। একটা দেয়াল উঠিয়ে বন্ধ করেছি। আমার সুম্বুলের সাথে কথা আছে, কেউ যেন ভেতরে প্রবেশ না করে। সুলতান, আমি কখনো বিশ্বাসঘাতকতা করিনি। আপনিও জানেন আমি এ কাজ কখনো করব না। তুমি দায়ী। তোমার অসাবধানতার কারণে আজ আমি সব হারিয়েছি। শাস্তি তোমাকে পেতেই হবে। বড় অপরাধ করেছি, কি করব? ভাগ্যে এটাই ছিল।